সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বর্তমানে মার্কেট একটি ক্রিটিক্যাল পয়েন্টে অবস্থান করছে এবং মার্কেট বর্তমানে যে অবস্থানে আছে এখান থেকে ট্রেন্ড লাইন ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আজ আমরা ডিএসি ব্রড ইন্ডেক্স নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি, কেউ মিস করবেন না, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আরো একটি বিষয় ইনফর্ম করছি, যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01718286267 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করে থাকি। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস, যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই আমরা শেয়ারনিউজ24.com এর একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করছি। মাসুদ হাসান সাহেব, উনি একজন বিনিয়োগকারী। এই রিপোর্টটিতে উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হাইলাইট করেছেন। রেকর্ড উচ্চতায় দক্ষিণ এশিয়ার শেয়ার বাজার, ব্যতিক্রম শুধু বাংলাদেশ। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স উচ্চতার নতুন রেকর্ড গড়ে বর্তমানে ৬৯,৪০০ পয়েন্টে অবস্থান করছে। সেই সাথে পাকিস্তানের করাচি ইন্ডেক্স অতীতের সকল রেকর্ড ভেঙে বর্তমানে ৬৮,০০০ পয়েন্টে অবস্থান করছে। একই সাথে কিছুদিন আগেও শ্রীলঙ্কার ইন্ডেক্স ছিল ৭,০০০, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বর্তমানে ১০,৭০০ পয়েন্টে অবস্থান করছে। যেখানে ২০১০ সালে বাংলাদেশের ইন্ডেক্স ছিল ৯,০০০, বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্সটি ৬,২৫২ পয়েন্টে অবস্থান করছে। ২০১০ সালে ভারতের ইন্ডেক্স ছিল ১৮,০০০ এবং পাকিস্তানের ইন্ডেক্স ছিল ১১,০০০। গত ১৩ বছরে ভারতের ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে প্রায় ৪০০% এবং পাকিস্তানের ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে ৬০০%। আর শ্রীলঙ্কার ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে ৪০%। আর সেখানে বাংলাদেশ শুধুমাত্র ব্যতিক্রম, বাংলাদেশের ১৩ বছরের ঋণাত্মক অবস্থায় পড়ে আছে বাংলাদেশের ইন্ডেক্স ক্যাপিটাল মার্কেটের। শেয়ার বাজার বিশ্লেষক এবং বিনিয়োগকারীদের ভাষ্যমতে গত ১৩ বছরে বাংলাদেশের শেয়ার বাজার এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সুশাসনের অভাব। আমি আমার বেশ কিছু পোস্টে এই বিষয়টিকে কিন্তু খুবই গুরুত্ব দিয়েছিলাম। একটি দেশের শেয়ার বাজারকে এগিয়ে নিতে সবথেকে বেশি প্রয়োজন সুশাসন এবং জবাবদিহিতা, দুটোরই ঘাটতি আমাদের ক্যাপিটাল মার্কেটে রয়েছে। এখানে আরো কিছু পয়েন্ট উল্লেখ করেছেন। দুর্বল কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্তি, কোম্পানিগুলোর হিসাব বিবরণীতে অস্বচ্ছতা, ভালো কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি করতে না পারা, দুর্বল কোম্পানির প্রতি বিএসইসির অধিক আগ্রহ, দুর্বল কোম্পানি নিয়ে কারসাজি বন্ধে বিএসইসির কার্যকরী পদক্ষেপ না থাকা। আমিও এই রিপোর্টটির সাথে অনেকটা একমত। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে বিষয়গুলো ঘটছে, যেভাবে প্রাইস অ্যাকশন হচ্ছে, এটা তামাশা ছাড়া আর কিছুই না। আমরা যদি ডিএসসি 30 এই ইন্ডেক্সটির অবস্থান আমরা যদি দেখি, এখানে বর্তমানে যে কোম্পানিগুলো এনলিস্টেড এগুলো হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের বেস্ট 30টি কোম্পানি। লক্ষ্য করলে দেখা যাবে এখানকার মধ্যে বেশিরভাগ কোম্পানি ফ্লোর প্রাইসে অবস্থান করছে অথবা ফ্লোর প্রাইসের আশেপাশেই অবস্থান করছে। ২-৪টি কোম্পানি হয়তো ব্যতিক্রম আছে। সো উনি যেটি মেনশন করেছেন যে ভালো কোম্পানির প্রতি আগ্রহ সৃষ্টি করতে ব্যর্থ, এটি কিন্তু যথার্থই বলেছেন। আর বর্তমানে যে স্টকগুলোতে হিউজ পরিমাণ লিকুইডিটি আছে এবং প্রাইস অ্যাকশন হচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটবে। সেটি হচ্ছে স্লোলি এই দুর্বল কোম্পানিগুলোই ডিএসসি 30 ইন্ডেক্সে চলে আসবে। কারণ 30 ইন্ডেক্সে থাকার কতগুলো ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো অনুযায়ী সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে টার্নওভার। টার্নওভার এখন হচ্ছে কিন্তু দুর্বল কোম্পানিগুলো। গ্র্যাজুয়ালি দুর্বল কোম্পানিগুলোই কিন্তু ডিএসসি 30 তে চলে আসার একটা ব্যাপার কিন্তু আছে। সো এটি ঘটলে আসলে খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার ঘটবে যে ডিএসসি 30 তে হয়তো দুর্বল কোম্পানিগুলোই স্থান করে নেবে। আর উনি যে বাদবাকি পয়েন্টগুলো মেনশন করেছেন সেগুলোও গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে কিন্তু এখন সাধারণ বিনিয়োগকারীদের সম্পৃক্ততা এই মার্কেটে খুবই কম। আর যারা এই মার্কেটে ইনভেস্ট করেছেন তারা কিন্তু বিগ লুজার মার্কেটে। এখন আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান দেখে নিচ্ছি ডে চার্টে। আমরা যে বিষয়টির উপর এখন গুরুত্ব দিচ্ছি, বর্তমানে
একটি ক্রিটিক্যাল পয়েন্টে মার্কেট অবস্থান করছে। এখানে ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্সটি রয়েছে ৬,২৫২ কিংবা ৫০ এই জোনটিতে, এবং এই ট্রেন্ড লাইনটিকে ব্রেকআউট করার কিন্তু একটা চেষ্টা চলছে। আর ভলিউম যদি আমরা বিবেচনা করি, বর্তমানে এভারেজ ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউমে লেনদেন হচ্ছে। সো গত কিছুদিনের ধারাবাহিকতার সাথে যদি আমরা বর্তমান টার্নওভারের সাথে একটা কম্প্যারিজন যদি আমরা এখানে আনি, কম্পেয়ার যদি করি, টার্নওভার কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো আশানুরূপভাবে টার্নওভার বৃদ্ধি পায়নি। এই এই লেভেলে অ্যাটলিস্ট আমরা ৮০০ থেকে ১,০০০ কোটি টাকার টার্নওভার এক্সপেক্ট করছি। কিন্তু মার্কেট টার্নওভার এখন ৪৫০ থেকে ৫০০ কোটি টাকা আমরা দেখছি গত ২-৩ দিন ধরে হচ্ছে। সো টার্নওভার কিন্তু বৃদ্ধি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটিকে, এই যে রেজিস্ট্যান্স এটিকে ব্রেকআউট করার জন্য। সো আমরা সবসময় আপনাদেরকে এই যে প্যাটার্নটি শো করেছিলাম, এটি হচ্ছে একটি ফলিং ওয়েজ প্যাটার্ন কিংবা একটি চ্যানেল। এই চ্যানেলটিকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে মার্কেট কিন্তু আরো ডাইনামিক হবে, মার্কেটের টার্নওভার বৃদ্ধি পাবে এবং ফ্লোর ভেঙে হয়তো আরো কিছু শেয়ার ঘুরে দাঁড়াতে পারে। সো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে পারবে কিনা। যদি ব্রেকআউট করে তাহলে মার্কেট অ্যাগ্রেসিভ একটা হয়তো মুভ আসতে পারে মার্কেটে। আর যদি এখান থেকে ব্যর্থ হয় এই ব্রেকআউটটি দিতে, মার্কেট কিন্তু ফল করতে পারে। এখন মার্কেটে যে ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে, সেটি হচ্ছে, একটি ব্যাপার হচ্ছে ইলেকশনকে কেন্দ্র করে কিন্তু একটি বড় রকমের একটা আনসার্টেনিটি মার্কেটে কাজ করছে। আমি এর আগের একটি আলোচনায় আপনাদেরকে জানিয়েছিলাম যে মার্কেট কিন্তু ব্যাড নিউজকে কিন্তু মার্কেট হ্যান্ডেল করতে পারে, কিন্তু আনসার্টেনিটি মার্কেট কিন্তু হ্যান্ডেল করতে পারে না। সো টেকনিক্যালি কিন্তু মার্কেট একটা ভালো অবস্থান সৃষ্টি হয়েছে, ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সাথে ইন্ডেক্স বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়িয়েছে ডিএসসি ব্রড ইন্ডেক্স, এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে রেজিস্ট্যান্স ফেস করছে। সো মার্কেট যদি এই জোনটিতে ভলিউম নেক্সট উইকে যদি বৃদ্ধি না পায়, এখান থেকে রিট্রেস হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখান থেকে কিন্তু কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে কিন্তু রিজেক্ট হয়েছে এবং কিছুটা নিচে নেমে লাস্ট ট্রেডিং সেশনে ৬,২৫২ পয়েন্টে অবস্থান করছে। সো নেক্সট উইকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, ভলিউম যদি বৃদ্ধি না পায় তাহলে এখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি, এবং সেক্ষেত্রে মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট ৬,২৩৮ থেকে ৬,২৪০। ৬,২৪০ এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, এবং তার কিছুটা নিচে পিভট সাপোর্ট ডে চার্টে। সো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখান থেকে যদি কোনো কারণে রিজেক্ট হয়, এটি এই জোনটিতে সাপোর্ট নিচ্ছে কিনা। যদি এই জোন থেকে সাপোর্ট নেয়, গুড, এখান থেকে আবার ঘুরে দাঁড়িয়ে হয়তো আবার এখানে এসে একটা অ্যাটেম্প্ট নেবে, এই জোনটিতে এসে ব্রেকআউট দেওয়ার একটা অ্যাটেম্প্ট নেবে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মার্কেট কোনো অবস্থায় যদি এখন ৬,২৩৮ এর নিচে নামে, মার্কেট স্লো হয়ে যাবে এবং মার্কেটের ওভারঅল যে ওভারঅল ডাইরেকশন কিন্তু এখনো টুয়ার্ডস ডাউনওয়ার্ডস এখনো। সো এখানে দুটো ব্যাপার, একটি ব্যাপার হচ্ছে পলিটিক্যাল যে ডিস্টারবেন্স কিংবা যেকোনো সময় একটা অস্থিরতা যদি রাজনৈতিকভাবে সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেট হঠাৎ করে একটা হয়তো শক মার্কেটে আসতে পারে। কিন্তু এছাড়া মার্কেট এখন বর্তমানে যেভাবে রান করছে, আমি পার্সোনালি মনে করি এখান থেকে ব্রেকআউট দেওয়া সম্ভব। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও দেখা যাচ্ছে যে আমেরিকান ক্যাপিটাল মার্কেট র্যালি করেছিল। সো ইলেকশন আসলে খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাটার না মার্কেটের জন্য। কিন্তু ফর দ্য টাইম বিং মার্কেটে কিছু যদি রাজনৈতিকভাবে একটা অস্থিরতা সৃষ্টি হয়, হঠাৎ করে হয়তো মার্কেট ১ মাসের জন্য একটু অ্যাবনরমাল আচরণ করতে পারে, কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াবে। সো এখানে ব্যাপার হচ্ছে একটু সাহসী হতে হবে। এখন অনেক স্টকই কিন্তু আম ভালো রকমের ডিসকাউন্টেড প্রাইসে পাওয়া যাচ্ছে। সেই স্টকগুলোকে আইডেন্টিফাই করে এন্ট্রি নিতে পারলে কিন্তু ভালো একটা গেইনও মার্কেট থেকে নেওয়া সম্ভব। আমি এর আগেরও একটি আলোচনায় আপনাদেরকে জানিয়েছিলাম যে মার্কেটে কিন্তু ডাউন মার্কেটেই কিন্তু সবচেয়ে বেশি টাকা ইনকাম করা সম্ভব। কারণ স্টকগুলো আপনি অনেক স্টকে আছে এখন 30-40% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, ভালো মানের স্টক। তো আমি যদি একটি স্টক 20-30% ডিসকাউন্টে কিনতে পারি তাহলে আমার প্রফিট করার পসিবিলিটিও কিন্তু বেশি। কিন্তু এখানে একটি ব্যাপার হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ তখনই জাগে একটি স্টক যখন এর দাম বৃদ্ধি পায়। ইন্ডেক্স যখন বৃদ্ধি পেয়ে ৬,০০০ ৭,০০০ যাবে তখন কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের
আগ্রহ বাড়বে। মার্কেট যখন ডাউন থাকে বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারীর আগ্রহ থাকে না। সিমিলারলি স্টকের ক্ষেত্রেও একটি স্টক যখন ডাউন থাকে তখন কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারী এই স্টক আর কিনতে চায় না এবং বরঞ্চ এই স্টককে তখন ঘৃণা করতে শুরু করে। তো ব্যাপারটা আমি আসলে এই কারণেই বলছি যে এখন বর্তমান হচ্ছে যে ইনভেস্টমেন্ট করার জন্য বেস্ট একটা মার্কেট। বর্তমানে যে স্টকগুলো ভালো ডিভিডেন্ড ইল্ড আছে, যেগুলোর ধারাবাহিকতা আছে, ম্যানেজমেন্ট ভালো, কোম্পানির গ্রোথ পার্সপেক্টিভ ভালো, মার্কেটে গুডউইল আছে, এই ধরনের কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করে এখন ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে বাই দেওয়াটা হচ্ছে বেস্ট ডিসিশন। মার্কেট থেকে ভয়ে পালিয়ে যাওয়া কিংবা হাল ছেড়ে দেওয়া এটা কোনো গুড ডিসিশন আমি মনে করি না। সো যাই হোক, আবারও একটু হাইলাইট করছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। মার্কেটে আমাদেরকে খেয়াল রাখতে হবে ৬,২৪০ এর নিচে যদি মার্কেট চলে যায়, ৩৮ এর নিচে চলে যায়, তাহলে কিন্তু মার্কেট স্লো হয়ে যাবে। মার্কেট হয়তো আবারও কিছুটা নিচে নেমে এখান থেকে ঘুরে দাঁড়াবে। আর মার্কেট অ্যাজ লং অ্যাজ ৬,২৪০ এর উপরে অবস্থান করছে, মার্কেটে ভালো করবে। ট্রেডিং অপরচুনিটি মার্কেটে থাকবে এবং বিভিন্ন স্টকে আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাবো। আর এই যে ট্রেন্ড লাইনটি আমরা মেনশন করছি, এই রেসিস্ট্যান্সটি ৬,২৫০ থেকে ৫২, এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে সক্ষম হয় মার্কেট গতিশীল হবে। মার্কেটে হয়তো আরো নতুন কিছু স্টক ফ্লোট থেকে ঘুরে দাঁড়াবে এবং ভালো পারফর্ম করবে এবং বর্তমানে যে স্টকগুলো ভালো পারফর্ম করছে সেখান থেকেও অনেক স্টক হয়তো আরো ভালো পারফর্ম করবে। সো এখন এখানে আরো একটি ইমিডিয়েট রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি। ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্সের পরও আরেকটি রেসিস্ট্যান্স রয়েছে ৬,২৫৬ পয়েন্টে। এখানে অবস্থান করছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের একটি রেসিস্ট্যান্স লাইন। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে মার্কেট আরো ডাইনামিক হবে, আরো গতিশীল হবে। সো এট দ্য সেম টাইম এখানে একটি ট্রেন্ড লাইন ব্রেকআউট এবং এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের উপর মার্কেট যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, মার্কেট ভালো করবে, এটাই আমাদের বিশ্বাস। এখন আমরা ফিবোনাচি চার্টে যদি বর্তমান মার্কেটের যে সিকোয়েন্স আমরা এই রিট্রেসমেন্ট চার্টে দেখছি, মার্কেট যে ফলটি হয়েছিল রিসেন্টলি সেখান থেকে মার্কেট রিকভারি দিয়ে 23% সাইকেল কমপ্লিট করে এখন 38% দিকে এগোচ্ছে। যাত্রাপথে এখানে একটি ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স ফেস করছে এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের রেসিস্ট্যান্স ফেস করছে। সো ইমিডিয়েট টার্গেট হচ্ছে আমাদের ৬,২৬৯। এখন মার্কেট যদি এই ব্রেকআউটটি দিতে পারে হয়তো ইমিডিয়েট একটি ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে ৬,২৭০ পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে এবং এখান থেকে হয়তো মার্কেট আবার রিটেস্টও যেতে পারে। আর নেক্সট উইক আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, মার্কেট যদি ভালো একটা টার্ন ওভার মার্কেট হচ্ছে কিনা। বর্তমানে আমরা দেখছি যে ৪৫০ থেকে ৫০০ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। অ্যাটলিস্ট ৬০০ থেকে ৮০০ কোটি টাকার লেনদেন হওয়া দরকার বর্তমান সময়ে। সো বন্ধুরা, ওভারঅল মার্কেট নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।